Hello, Assalamu alaikum. Assalamu alaikum to all. Assalamu alaikum to me. Everyone are human and life. For this, Assalamu alaikum to everyone. সবার উপর শান্তি, সবাই যাতে সুখে শান্তিতে ভালো থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। আমি একদম মনটা খারাপ। গতকাল আমার আজকের সকাল থেকে আমার এয়ারটেল নাম্বারটার থেকে ফোন যাচ্ছে না, অথচ আমি এয়ারটেলটা আমার স্যামসুং ফোন, মানে স্যামসুং ফোনে যে এয়ারটেল সিম যখন দিই তখন যাচ্ছে না, অথচ এই ভিভো থেকে যাচ্ছে। বাট ভিভো থেকে আমার কথা হলো আমার দুইটা ফোন স্যামসুং আমি মাত্র কিনেছি, এটা 5G ফোন, আর ওটার ক্যামেরাটা এত অসাধারণ যে এভরিথিং ভিজিবল, আমার মুখের প্রত্যেকটা স্পট, প্রত্যেকটা সমস্ত কিছু ভিজিবল। তো সো আমি এটা আসলে খুব একদমই পছন্দ। আমি বললাম এয়ারটেলকে ঠিক করে দিবে, এটা বোধহয় খুব সুন্দর করে অফ করে রাখছে আর কি, ওনারা না করলেও কোনোভাবে, কারণ এটা তো পারে অ্যাকচুয়ালি, টেলিকমিউনিকেশন চাইলেই পারে হুএভার। এখানে আবার টেলিকমিউনিকেশনের একটা আছে, অফিস আছে এই রোডেরই, এই 4 নম্বর রোডেরই মাথায়। তো সো 04 নম্বর রোড এটা, তো হোয়াট এভার, এটার বিষয় না। কিন্তু আমার কথা হচ্ছে আমার ফোনের কোনো প্রবলেম হয় না, কেন ওই ফোন থেকে গ্রামীণ ফোন যাচ্ছে, অন্যান্য বাংলা লিঙ্কে আমি ট্রাই করি না, কিন্তু দিলেই আমি জানি যাবে। তো সবই যাচ্ছে, অথচ আমার যাচ্ছে না, এয়ারটেল থেকে যাচ্ছে না। তার অর্থ কি, আমি 6 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছি, আর হলো 01619730907, মানে 7ই সেপ্টেম্বর বোঝায় আর কি যে জন্ম। বাট আমি তো মধ্যরাতে জন্মেছি, এটা তো 6-7 দুটোই বোঝানো যায়, 7ও বোঝানো হতে পারে, 6, বাট 6 আমি 6-এ জন্মেছি আর কি, হতে পারে 7-এ, 7-এ হতে পারে। তো হোয়াট এভার, এখন আমার মানে এটা আমার শিওর এটা টেলিকমিউনিকেশনের থেকে হয়েছে আর কি, এটা এয়ারটেলও করেনি বা গ্রামীণ ফোনও না, কিন্তু যেখান থেকে টেলিকমিউনিকেশন থেকে যেখান থেকে অফ করে থাকুক না কারণ ইট হ্যাজ টু বি অন, কারণ এটা আমাকে এখান থেকে আমি কথা বলবো অবশ্যই, কিন্তু এখান থেকে ভিডিও করা যায়, মানে ভিডিও করেছে এতদিন। তো এটা তো তার আগে স্যামসুং থেকে করেছিল, যখন আমি ইসে থাকতাম তখন স্যামসুং থেকে দুটো ফোন, জেটু থেকেও আমার তোলা আছে কিছু, আবার ট্যাব থেকে তুলেছিলাম স্যামসুং SM29, SM829, T29 থেকেও আমার অনেকগুলো ভিডিও আছে, আর স্যামসুং J2 থেকে আছে। তো স্যামসুং এটা কিনলাম যে 5G, দিস ইজ ফার্স্ট টাইম যে আই বট এ 5G। 5G আমার অনেক দিনের শখ ছিল, আমার ফোনটা যাতে ভালো থাকে এটা দোয়া করবেন। তো এখন ওই ফোনের থেকে আমার ফোন আমার যাচ্ছে না, হোয়াট আই ডোন্ট লাইক অ্যাকচুয়ালি। সো আমার কথা হলো ভিভোটাও চলবে, এটা খুব ভালো একটা ফোন, যদিও ক্যামেরা অনেক ভালো ফোন, বাট ওইটার ক্যামেরার কাছে ওইটা, ইভেন স্যামসুংয়ের অনেক ফোনের ক্যামেরা তো ভালো না, আমি যেটা নিয়েছি A17। সো এইটার নাম্বারটাও ভালো থাকতে হবে, ভিভো S1। আরেকটা কথা হচ্ছে আমার তো হাজব্যান্ড নাই, সো এইখানে দিয়ে আমার ভিভো S1 এটার ম্যানুফ্যাকচার হয়েছে নভেম্বর মাসে, 2019-এর নভেম্বর, আর এইটার ম্যানুফ্যাকচার তো রিসেন্ট, একদম লেটেস্ট ফোন, খুব সম্ভবত আই হ্যাভ টু ওয়াচ একটু, আমি দেখি নাই কবে হয়েছে, খুব সম্ভবত এই বছরই 26-এই হয়েছে, কারণ একদম মানে লেটেস্ট ফোন কিন্তু নিয়েছি যেটা। আর এটা হচ্ছে 2019-এ, কিন্তু এটাকে আউটডেটেড হয়ে যাওয়ার পরে এটাকে আবার মানে রিস্ট্রাকচার করে বা রিম্যানুফ্যাকচার করে তারপরে এটা আবার বাংলাদেশ থেকেই অ্যাসেম্বল করে তারপরে আবার মার্কেটে চলছে খুব সম্ভবত। বাংলাদেশে এখন সব এক্সপার্ট পাচ্ছি, এটা সব পারে, আমাদের ছোটো ছোটো যে ইঞ্জিনিয়ারগুলা, ডিপ্লোমা হোক তো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, দে আর এভরি ওয়ান আর। তো সো এখন আমার যেটা হচ্ছে যে আমি ওইটাতে ওই যেহেতুটার ক্যামেরা ভালো, ক্যামেরাটা একদম মানে ভিতর মানে স্কিনের প্রত্যেকটা যে আমার যে পুড়ে গেছে সব কিছু ভিজিবল, এখান থেকে কিন্তু এতটুকু এখানে খুব ভালো দেখা যায়, খুব না বোঝা যায় যে অনেক দাগ আছে, কিন্তু কম্পারেটিভলি ভালো দেখা যায়, অত আসে না। আবার আগের যে আমার স্যামসুং ফোনগুলো ছিল ওটাতেও এত বেশি আসতো না, ওই ক্যামেরাগুলো ছিল, এটাতে একদমই দিস ইজ ফার্স্ট টাইম আই এম ইউজিং দ্য ফোন। হ্যাঁ, অনেক আগে আমি একটা ফোন ইউজ করেছিলাম, মানে আমি না ঠিক, আমার সুইডেন থেকে আমার এক মামা পাঠিয়েছিল, আমার মামার নাম শালুম মামা আমাকে পাঠায় নাই, আমার মেজর হারুনকে দিয়েছিল। বাংলাদেশে তখনও 3G আসেনি, তখন বাংলাদেশে 2G চলছে, এটা তো 2005-এর কথা, 5 না 4, সরি 2004, 3G ফোন। ওরা কিন্তু ওখানে সুইডেনে প্লাস পুরো ইউরোপে ব্যবহার করতো 3G, তখন যে ভিডিও কল তখন ওখানে অলরেডি তারা দে আর ইউজ টু, যেরকম আমরা যেরকম হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কথা বলছি, বা ইভেন ফোন থেকেও যেটা দেওয়া যায়। তো যে আমার যেই মেজর হারুনকে যে ফোনটা দিয়েছিল, মটোরোলার একটা ফোন, অসাধারণ একটা ফোন,
আমার এখনও মনে আছে 3G হতে পারে, কিন্তু ওখান থেকে কখনো মেজর হারুন ভিডিও কল দিতে পারে না, কারণ বাংলাদেশে 3G সাপোর্ট তখন কোনো ফোন মানে যতদিন সে ব্যবহার করেছে 2008 পর্যন্ত, তখন পর্যন্ত 3G আসে নাই বাংলাদেশে। 3G আসছিল 2009-এর লাস্টে বা 2010-এ এরকম। তার আগ পর্যন্ত বাংলাদেশে 2G সাপোর্টেড ছিল সব। যদিও আমরা কিন্তু ইন্টারনেটে অনেক কিছু আমি দেখতাম, আমার এখনও মনে আছে ইন্টারনেটে আমি মেসেঞ্জারে আমি ইসের সাথে কথা বলতাম, দিনার সাথে আমেরিকাতে, মোটামুটি ওই 2G সাপোর্টই অনেক দেখা যেত। কিন্তু 3Gটা প্রপার হইতে বাংলাদেশে আসছে হলো 2008 কি 9 লাস্টে বা 10-এর প্রথমে এরকম। তো ওই সময় মেজর হারুন 3G ফোন ব্যবহার করতো, মটোরোলার। তো ওইটার যে ক্যামেরাটা ছিল একদম ওইটা খুব অ্যাকুরেট ক্যামেরা ছিল, একদম সব কিছু বোঝা যেত। তারপরেও এটা স্যামসুংয়ে যে এই স্যামসাং গ্যালাক্সি A17-এর ধারে কাছে না, এখন আল্লাহ এটাই এরকম। আর যেগুলো খুব এক্সপেন্সিভ, যেরকম S26 আসছে, তারপরে S23 তো অনেক আগে চলে গেছে, গত বছরই আউটডেটেড হয়ে গেছে। এগুলোর ক্যামেরা যেন আরও কত ভালো, কারণ দিনকে দিন যেই ফোন আসে সেটাই ভালো। আরও ভিভো যেটা লেটেস্ট আছে ওগুলোর নিচে ফোন টোন আমি দেখেছি অসাধারণ, ভিভোর ফোন, অপ্পোর ফোন, তারপর শাওমি, তারপর আমার ছেলে তো ভিভো ইউজ করে, তারপর আরও ফোন আছে, সবগুলো অসাধারণ। তো হোয়াট এভার, আমার স্যামসুং হলো একদম অসাধারণ। আমি কোনো মতেই স্যামসুংয়ের এটা আমি একদম না, কারণ স্যামসুং আমার ফেভারিট। আর স্যামসুং হলাম আমি নিচে স্যামসুং গ্যালাক্সি। আই বর্ন 6 সেপ্টেম্বর 15 পর্যন্ত হচ্ছে গ্যালাক্সি। ভাদ্র মান্থ হচ্ছে গ্যালাক্সি বা ইউনিভার্স, ব্রহ্মাণ্ড আর কি যেটাকে বলে, ইনডাইরেক্টলি যেটাকে বোঝায়। তো হোয়াট এভার, গ্যালাক্সি অর্থ গ্যালাক্সির দিয়ে, গ্যালাক্সি হচ্ছে ইউনিভার্স বা মিল্কি ওয়ে যেটাকে বলে। মিল্কি ওয়ে গ্যালাক্সি ইজ দ্য সেম থিং, যদিও ইউনিভার্সের একটি পার্টও মিল্কি ওয়ে হতে পারে, আবার মিল্কি ওয়ে টোটালি পুরো মানে গ্যালাক্সিকেও বলে, মানে গ্যালাক্সি বড় অর্থে ছোটো অর্থে, গ্যালাক্সি হচ্ছে ইউনিভার্স, বিশ্বব্রহ্মাণ্ড। তো গ্যালাক্সি যেটাকে বুঝে গ্যালাক্সি ওটাকে বোঝাচ্ছে, তার মানে দ্যাট মিনস গ্যালাক্সি দিয়ে ইউনিভার্স বোঝায়, আর লাক্সি তো ভাদ্র মাস। তো হোয়াট এভার সেটা বিষয় না। তো ওই জন্য স্যামসুং গ্যালাক্সি হচ্ছে আমার মতন আরও যারা ভার্গন সবাই 12 মাসে যার জন্য এভরিওয়ান ক্যান ইউজ, বিকজ হলো পৃথিবীতে অ্যাকচুয়ালি আল্লাহ তালা তো আলাদা করে কিছু নেই, বৈশিষ্ট্যের উপরে অনেক কিছু বলা হয়, কিন্তু সবাই এটা ওন করতে পারে। এটা আমার কাছে মনে হয় আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন সবাইকে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যত মানুষ জন্মাচ্ছে সবাই অ্যাকচুয়ালি একই। আমি কোনো আসলে পার্থক্য দেখি না, প্রত্যেকটার গুরুত্বই সমান। সাপোজ এখন আমি বলবো যে যদি অগাস্ট মাসে যারা জন্মাচ্ছে, যেরকম লিও অথবা লিব্রা অথবা ক্যান্সার, বা আরও আছে যেরকম জেমিনাই, তারপরে স্যাজিটেরিয়াস, তারপরে কি ক্যাপ্রিকন, হোয়াটএভার, অ্যাকোয়ারিয়াস, যেটাই হোক, এগুলো প্রত্যেকটার যেটা ভালো সেটা আমি মনে করি যে আমারও হক আছে ওইখান থেকে অ্যাপিল করার, আবার তাদেরও হক আছে এটার পুরাটাই অ্যাপিল করার। কারণ অ্যাকচুয়ালি আমরা এক আল্লাহর থেকে আসছি, আর যখন আদম হওয়া ছিল তখন এইসব কিছু ছিল না। আস্তে আস্তে ছিল মানুষ যখন এই যে এখন হাজার কোটি 600 কোটি মানুষ, প্রায় 600 কোটি মানুষ, কিন্তু এইরকম 600 কোটি মানুষ প্রায় হাজার বছর ধরে আসতেছে। হয়তো বা 1000 বছর আগে সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ ছিল। তো হোয়াট এভার, তো এখন এই যে মানুষ যখন 1000 ছড়িয়ে আছে বা কয়েক লক্ষ ছড়িয়েছে, তখন হয়তো বা এই জোডিয়াক সাইন, তো অমুক সাইন, তো বিশেষত্ব, তো বৈশিষ্ট্য এগুলো আসছে। তো এইগুলোর থেকে আসলে এই কনসেপশনগুলো এগুলো ভুল না, হেলাফেলা করার সুযোগ নাই, মানে অ্যাভয়েড করার, ইগনোর করার সুযোগ নাই। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষ, এবং আই বিলিভ, নট অনলি আমি মনে করি না, আমি বিশ্বাসও করি যে প্রত্যেকটা মানুষ যে কোনো ভালো কিছু যেটা আল্লাহর দুনিয়াতে যেভাবেই আসুক, বৈশিষ্ট্যের মাধ্যমে আসুক, যেভাবে আসুক, সেটা যদি তারা ঠিকমতো ইউটিলাইজ করতে পারে, শেয়ার করতে পারে, অ্যাভেল করতে, তাদের এভরিওয়ান ক্যান অ্যাভেল দিস, সবাই এটা অ্যাভেল করতে পারে। তাদেরকে চাইতে হবে ক্ষতি না করে, কাউকে হার্ম না করে, শেয়ার করে, বুঝিস সবাই চাইলে এটা করতে পারে। শেয়ার করা মানে মুখটাকে হাফ শেয়ার করা না, পুরা মুখেই একজন ইনোভেট করে তার ইন্ডিপেন্ডেন্টলি শেয়ার করবে, যেটা ভালো আছে সেটা সে ক্যাপচার করে নেবে, এবং যার থেকে নিল তাকেও সেটা অ্যাভেল করতে দেবে, এবং সে নিজেও অ্যাভেল করবে। দিস ইজ তো হোয়াট এভার, আমার যাতে এটা ঠিক হয়ে যায় এটার জন্য দোয়া করছি। কারণ VivoS1 ঠিক আছে, গ্রামীণ ফোনও ঠিক আছে, কিন্তু ওইটা তো আমার নাম্বার, আর গ্রামীণ ফোন আমার এই নাম্বার, তো এখন কিন্তু গ্রামীণ ফোনের সিম আর VivoS1, এটা হচ্ছে গ্রামীণ ফোনের সিম নিয়েছে আমি 2001-এ, আমার
ছোটো ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। এটা পাপার ফোন ছিল 2001 না 2002, সরি রেজিস্ট্রেশন হয়েছে 2002-এর ইয়াতে, কারণ আমার ভাইয়ের কাছে সিমটা অফ অবস্থায় ছিল কিন্তু অন করেছে যখন, তখন থেকে নেটওয়ার্ক, যেটা আমি গ্রামীণ ফোনের একটা কাস্টমার কেয়ারে যেটা অন করেছিলাম, কিন্তু সিমটা আমি নিয়েছি আরও। আর এটা পাপার সিম ছিল, পাপাকে দিয়েছিল অফিসিয়ালি। এটা একটা গেল। আর ফোনে আমি ওই সিমেই সবসময় কথা বলছি। বাংলাদেশে আর্মিতে ছিলাম 2008 পর্যন্ত। 2002 থেকে 6 বছর বাংলাদেশের আর্মির সব ভাবিদের সাথে আমি ওই নাম্বার থেকেই কথা বলতাম, ওইখান থেকেই ফোনে কথা বলেছি। এই ফোন থেকে, ওই ফোন না, মানে এই ফোনে যে 01711052960। আর ফোন বিভিন্ন চেঞ্জ করতে হয়েছে, ডিভাইস। যেরকম প্রথম আমার ফোনটা ছিল এরিকসন, এটা আমার এক মামা পাঠিয়েছিল, অঞ্জুমা, সুইডেন থেকে। অঞ্জুমা পাঠিয়েছিল একদম সিম্পল একটা বাটন ফোন, বাট ভালো, এরিকসনের এক সময়, কারণ ওটা বাংলাদেশে ওরকম ডিজাইন আমি দেখি নাই, 1-2-3 দেখেছি। আর শ্যালো মামা যেটা প্রস্তুত অলমোস্ট সেই সময় $1000 হচ্ছে $60,000 টাকা, একদম $1000 দামের একটা 3G একদম ফোন, ও একদম কমপ্লিট ফোন একটা। তো ওই ফোনটা মেজর হারুন তো বহু বছর ব্যবহার করেছে। ওই ফোনটা নিয়ে এসে মিশনেও গিয়েছে লাইব্রেরিয়াতে, তারপরে ওখান থেকে আসছে বাংলাদেশে। তো আমি কিন্তু গতকাল আমার ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ভাই ছিল, ওই ভাইকে কিন্তু আমার মনে যতগুলো আমি মতো ভাই বলতাম না, কারণ ভাই অনেক সিনিয়র ছিল, মানে মেজর শালম উনি হচ্ছে, তারপর ভাই বলা যায় যেহেতু মেজর হারুনদের থেকে অনেক সিনিয়র ছিলেন ভাইয়া। তো যেহেতু আর্মিতে সবাইকে ভাইয়া, যেমন শরফুদ্দিন ভাই হলো 3rd BMA লং কোর্সের, অ্যাজ পার 3rd or 6, আই এম নট কোয়াইট শিওর, আমি মনে করতে পারছি না, হয় 3rd BMA অথবা 6th BMA, দুটোর একটা। ব্রিগেডিয়ার রিটায়ার শরফুদ্দিন। তো ওনার মিসেস শারমিন ভাবি মানে ইয়া দিয়ে সেটা আমার সমান হয়, আমি জানি না তার অরিজিনাল এজ কি। তো মেজর হারুন হচ্ছে 22nd, আর কোথায় অলমোস্ট 20 কোর্স পার্থক্য, কোথায় 3rd BMA লং কোর্স, 3rd or 6th, 3rdই হবে, আর কোথায় 22 BMA লং কোর্স। তো ওনাকেও কিন্তু আমি ভাইয়েই বলতাম, কারণ শারমিন ভাবি আবার দুঃসম্পর্কে আমার একটু আত্মীয় হয়। তো যাই হোক, তো অনেক দুঃসম্পর্কের, আমি অ্যাকচুয়ালি ওটা না বলাই উচিত, কারণ আমার সাথে আমার আব্বার পরিবারের কারোর সাথে যোগাযোগ নেই, ফুপুদের টুপুদের কোনো ফুপু কোনো চাচাতো ভাই বোন হতে হবে, মানে একদম না। আমার শত্রু হোক মিত্র হোক, আমার কোনো শত্রু নেই, বাট আমার সাথে অতটা বেশি আমি আসলে আমি তুই একা কারোর সাথে অত ক্লোজ না। বাট আমার সাথে এই শিমু আন্টি, রুবায়াত রাইয়ান, মিম, রেইসা আন্টি, রাগ হলেও ওদের সাথেই হই, ভালো থাকলে ওদের সাথেই, কারণ বড়ো হয়েছি, এই যে বড়ো করার সময় আমার রেইসা আন্টি আমাকে ছোটোবেলায় নিয়ে গোসল করাতো, আমার এখনও মনে আছে। শিমু আন্টি গোসল করা নেই, কিন্তু শিমু আন্টি অনেক টেক কেয়ার করতো, যেরকম আমার গায়ে একটু পোকা উঠছে কি না, শিমু আন্টির সাথে সাথে সেটা দেখতো। শিমু আন্টি খুব ছোটোবেলা থেকে খুব সফট এবং খুব ভালো একটা মেয়ে, একদম সফট ছিল। আন্টিটা সবাই, রেসেন্ট একটু রাগি, আর তার সবচেয়ে বেশি ঝগড়া হইতো হেলেন আন্টির সাথে, বাট তারপর আমার আন্টিরা অনেক বেটার। তো বড় হয়েছি তো আমার আম্মা সবসময় আন্টিদের কাছে রেখে, আমার নানুর কাছে, আমার নানু আমাকে সবচেয়ে আদর করতো বেশি, তো নানুর কাছে রেখে আম্মু অফিসে চলে যেত। তো ছোটোবেলাটা আমার ব্রট আপ, মানে আমি গ্রোন আপ হয়েছি আমি তাদের মধ্যে। তো যে কারণে আমি ঝগড়া হয়, ঝগড়া একদম হয় না, বাট তারপর মিতু আন্টি সুইডেনে যে থাকে, আমরা সবসময় এখনও মনে আছে আমার নানুর বাসায় একটা বড় একটা চৌকি ছিল, যখন এই 103 নয়টা যখন টিন শেড ছিল, বিল্ডিংয়ের হাফ বিল্ডিং না ফুল বিল্ডিং, কিন্তু ছাদ ঢালাই করা, আর ছাদটা ছিল টিন শেডের উপরে ইয়ে দিয়ে তক্তা দিয়ে, তার উপরে কাঠের তক্তা, তার উপরে টিন শেড। তো ওই বাসাটাতে টোটাল তো ছিল 3টা বেডরুম, আর এদিকে একটা বড় একটা ড্রয়িং রুম, বিশাল বড়, আর মাঝখানে বিশাল একটা বারান্দা, আর মাঝখানে আবার বড় একটা উঠান, একটা রান্নাঘর, একটা বাথরুম ছিল আমার। ওই বাসাটা আমার মেজো নানু, আমার মেজো ফুপু, উনি কিনেছিলেন হলো 1900, মানে ওনার হাজব্যান্ড, আমার ওই নানুর সাথে যে বছর বিয়ে হয়, খুব সম্ভবত 1948 সালে বা 49 সালে ওই বাড়িটা কিনেছিলেন। তখন তো ওই একদম অ্যাকোয়ার্ড ওই বাড়িটাই ছিল 1992 পর্যন্ত, যতক্ষণ না 92 না, আরও 91 সালে কাজে হাত দেয় তো নানুরা, 91-92তে কাজে হাত দেয়, মানে ফাউন্ডেশনের কাজে। তো এটার প্ল্যান পাস হলো 90-তে। তার আগ পর্যন্ত ওই বাসাটা ওইভাবেই ছিল, এবং ওই বাসাটাতে যখন আমি ছোটো ছিলাম, এখনও মনে আছে, আমি ক্লাস 4 পড়ি, তখন নানু কেনে, মাত্র 4 উঠেছি তখন বাসাটা কেনে। তো ওখানে যখন আমার আন্টিরা উঠে গেল, আমার আম্মু তখন একটা বাসা ভাড়া নিল, খুব বেশি দূর না, আমার ছোটো নানু ওই একই বাসায় থাকতো, আমার নানুর ছোটো বোন, নানুরা 3 বোন ছিল। তো ওখানে আমি চলে যেতাম, তখন আন্টিরা 4 আন্টি, তখন সিঙ্গেল, রেইস আন্টি
হেলেন আন্টি, মিতু আন্টি, শিমু আন্টি, এই 4 জন। রেইসা আন্টি, হেলেন আন্টি, মিতু আন্টি, শিমু আন্টি। আর মনির আন্টি তো আগাগোড়াই ছিল না, সবসময় সে বাইরে ছিল, একদম 21 দিন বয়স থেকে। মাঝে মাঝে বেড়াতে আসতো, এখন তো একদম সেটাও নাই। তো আমি যে স্কুল থেকে আসলে যদি দেখতাম যে আমার আস্তে আস্তে তো যখন সকালবেলার, আমি যখন অবশ্য মগবাজারে নানু জায়গায় কিনা তখন আমি সকালবেলার স্কুল, মগবাজার গার্লস হাই স্কুলে। তো আমি যে হয়তো দুপুরবেলা দেখতাম যে আস্তে আস্তে 2টা বাচ্চা, আম্মুর সাথে আসতাম। আম্মু 2টা থেকে 3টা পর্যন্ত আম্মুর একটা ব্রেক থাকতো, ওর ভিতরে আম্মু বাসা আসতো, খেয়ে দিয়ে আবার আম্মু একটু বেশি টাইম নিয়ে যেতে বলতো 4টার ভিতরে চলে যাবে। তো এসে আমি আম্মুর সাথে যখন আসতাম নানু বসে চলে যেতাম, ড্রেস চেঞ্জ করে নানু বসে ভাত খেয়ে যেতাম। অবশ্য যে দেখতাম যে আন্টিরা শুয়ে পড়ছে, তারপরে আমি যে আবার আন্টিদের পাশ দিয়ে একটু শুয়ে রেস্ট করতাম, সব আন্টিরা শুয়ে আসতো, আমিও তার পাশ দিয়ে একটু শুয়ে রেস্ট করতাম। তারপরে আবার উঠে আমি চলে আসতাম। নানু আবার কখনো নানু রেস্ট করতেছে, নানু বেশিরভাগ সময় রেস্ট করতো না, অলওয়েজ শি ওয়াজ ইন দ্য ওয়ার্ক, সব সময় সে কাজ করতেছে, এটা ঠিক করতেছে, ওইটা ঠিক করতেছে, এটা ক্লিন করতেছে, সারাদিন আমি তাকে বসে থাকতে দেখতাম না। আমি আমার নানুর মতো আমার আন্টিরাও কেউ না, আমিও না, কেউ না। আমার আন্টিরা তো কাজের মানুষ ছাড়া চলতে পারে না। রিসেন্টলি যাও একটু কাজ করতে পারে, শিমু আন্টিও না, অনেক কাজ করে কিন্তু কাজের মানুষ তার লাগে। কিন্তু আমার নানু কাজের মানুষ ছাড়াই পারতো, বুয়া ডাক দিত, কিন্তু তারপরে সে ছাড়াই সে মোটামুটি কাউকে জিজ্ঞেস করতো না। সকালবেলা উঠে ব্রেকফাস্ট তৈরি করতে চলে যেত, নাস্তা একদম ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমার নানু কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ পড়ে তারপরে যে চলে যেত হলো নাস্তা সবার জন্যে। যে আমার নানা, তারপর আমার আগে আমার মামা মামি ছিল, তারপর স্নিগ্ধান্টি বিয়ে হলো 1983-তে, তখনও সবসময় আমি দেখেছি সে রান্না করে উঠে সে একদম সকাল মোটামুটি 10টা 11টা পর্যন্ত তার কোনো রেস্ট নাই। তারপরে খেয়াল করতো যে বাসার রুম টুম ক্লিন আছে কিনা, তারপরে সব কিছু ক্লিন করে রান্না শেষ করে ক্লিন করে তারপরে সে 1টা থেকে 1:30টার ভিতরে গোসল করে সে দুপুরবেলা সবাইকে নিয়ে খেতে বসতো। তারপরে যে হয়তো বা সে একটু রেস্ট করতো। তারপরে দেখো যে অনেক সময় দেখা যাচ্ছে রেস্ট করতেছে না, কিছুটা সেলাই করছে, অথবা সে ওই খুব ভালো ঔষধ তৈরি করতে পারতো, যে একসময় কবিরাজি বলে, এটাকে কবিরাজি বলা উচিত না, মানে সে সব ধরনের যে ভেষজ, মানে এটা কিন্তু একটা ভেরি মানে হেলদি নলেজ, এটা মানে হেলথ ইংরেজিতে কী বলে, চিকিৎসা শাস্ত্রে, ইংলিশ তো আছে, আমি এভরিথিং আই নো, তারপর আমার এখন মনে আসতেছে না। চিকিৎসা শাস্ত্রের এটা অসম্ভব একটা স্ট্রং একটা, এটা কিন্তু ইভেন আমাদের রেগুলার যে লেটেস্ট যে চিকিৎসা শাস্ত্র এখানেও কিন্তু আছে, মেডিকেল সায়েন্স রাইট, যে মনে চলে আসছে। তো মেডিকেল সায়েন্সের নানু কিন্তু সেই প্রাচীন পদ্ধতিতে, সে তার বাবার কাছ থেকে শিখেছে, তার বাবা তার নানা নানির কাছ থেকে শিখেছে, নানা নানি আবার তাদের বাপ মার কাছ থেকে শিখেছে। তো নানা নানি বলছি, তার দাদা দাদির কাছ থেকে শিখেছে আমার নানু, এবং তারা আবার তার পূর্বপুরুষ থেকে শিখেছে। এটা খুব স্পেশাল আমার নানাদের তরফ থেকে। আমার নানুর এই জ্ঞানটা ছিল, পাথরকুচি পাতা আরও অনেক রকমের ভেষজ পাতা দিয়ে সে ওষুধ তৈরি করতো। দেখা গেছে যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই যেমন ঘুমাচ্ছে, সে যে হয় আজকে একটা কিছু সেলাই করছে, অথবা এটা তৈরি করছে, কোনো না কোনো কাজ করছে, অথবা ছোটো ছোটো পাথরকুচি পাতা দিয়ে সে সুন্দর করে ওষুধ তৈরি করছে, মেডিসিন, এবং সুস্থ করে ফেলতে পারতো। আন্টিদের অনেক চিকিৎসা করতো সে, দাঁতের ব্যথাও সে ভালো করে দিতে পারতো। আমার নিজেরও কোনো কিছু পুড়ে গেলে, ইভেন আমার যে তাসিন হওয়ার সময় প্রচণ্ড গরম, যে নানু আমার হাত পা জ্বলে যায়, তখন আমাকে একটা নানু একটা নাম বলে আমি ভুলে গেছি, যে এই পরে তুমি খুলনাতে খুঁজো, আমি তখন খুলনা ক্যান্টনমেন্টে গেছি, তাসিন তখন এই যে আমার ছেলেটা আছে এখন বাসায়, ও পেটে কয়েক মাসের, তো ওকে প্রচুর আমি একদম কোনো কাজ করতে পারতেছি না, এবং আমার নিউমোনিয়ার মতো হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে এই গরমে, যে এখনও আমি ঘামছি, প্রচণ্ড গরমে ঘামছি, এটা কিন্তু আমার সারা জীবন। তো আর হিট হয়ে যায় প্রচণ্ড যন্ত্রণা হয়। তো পরে যখন আমি এটা বললাম, নানু বললো যে একটা গাছের কথা বলে দিল, খুব ভালো করে আমাকে তখন বলে দিল, আমাকে বলো তুমি এটা পেলে ওটা তুমি নিবা, কালেক্ট করবা, এবং কিছু ব্যবহার করবা, কিছু আমার নানুর জন্য যেন নিজের নানুটা দেখে এনশিওর করবে, তারপরে কিছু ব্যবহার না, যে আমি নানু তারপরে প্রিপারেশন দেখাই দিবে। তারপরে তখন আমি বললাম যে নানু আমি কতদিন বাঁচবো যদি আমি মরে যাই গরমে। তখন নানু আমাকে বলে দিল, আচ্ছা ঠিক আছে, আন্দাজের উপরেই তুমি এইভাবে তৈরি করবা, তুমি এটা হাতে দিলে তুমি সুস্থ হয়ে যাবা। তো ওখানে যে আমি খুঁজে পেলাম, তো তখন আমার একটা বুয়া ছিল, ভালো ভদ্রমহিলা, আমার আম্মুর নামের নাম, কিন্তু সে আমার আম্মার থেকেও সুন্দরী ছিল দেখতে, যাই হোক অসাধারণ মহিলা, ওই যার মেয়ের জামাই হচ্ছে বাচ্চু, মেয়ে হচ্ছে ডলি আবার ওর মায়ের মতো একটু সুন্দরী হয় নাই, তো হোয়াট এভার। তো উনি আমাকে হেল্প করলো, ওই পাথর আমি যখন মানে সেই গাছটা খুঁজে পেলাম, ছোট্ট এটা ঘাসের মধ্যে, আমার ভালো করে কিন্তু কারণ আমি তখন প্রেগনেন্ট, তো কিছুই ভালো মতো মনে নাই, আমার এই তাসিন পেটে তখন। তারপরে আমি যখন খুঁজে পেলাম তখন ওটা দিলাম, তখন সে ওটাতে আমাকে বলে দিল, আমি হাতে দিতাম, দেখি যে কি হ্যাঁ আসলেই কমতো। তারপরে আমি ওই
নানুর কথা রাখছি। তখন আমি শিমু আন্টির বিয়ে আমি ঢাকাতে আসছি, শিমু আন্টির বিয়ে নানুকে তখন দেখেন, নানু খুব ব্যস্ততার ভিতরে আমি দেখিয়েছি যে নানু এই পাতাটা কি তুমি বলছো? বলছে হ্যাঁ, ইউ আর রাইট। তো নানু হলো যে এইরকম জ্ঞানী একজন মানুষ ছিলেন। তো ওই বাসাটাতে তখন আমরা একসাথে ঘুমাতাম একসাথে। এই জন্য বললাম যে আমার নানু এবং আন্টিদের ভিতরে আমি বড় হয়েছি। তো তাদের কোনো কিছুই আমি মানে রাগ হোক, ঝগড়া হোক, আবার ভালো কিছু হোক, প্রথমে রাগ হলেও প্রথমে তাদের কথা মনে হয়, ভালো কিছু হলেও সবচেয়ে সবার আগে আমার মা খালাদের কথা মনে হয়, যতই কিছু হোক। আর একটা কথা সবসময় বলতে হবে, বেসিক্যালি তারা খুব ভালো মানুষ, আর আমিও সবচেয়ে ভালো, ইনোসেন্ট। আমাকে অনেক কিছুর জন্য অনেক সময় বলে, মানুষ ব্লেম করতে চায়, বাট ফ্রম দ্য হার্ট আই এম ইনোসেন্ট। আর আমার হাজব্যান্ড নাই, আই নেভার উইল, ইনশাল্লাহ। আমি আর বিয়ে শাদী এগুলো কোনো কিছুর ভিতরে নাই। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। দেখি এটা এখন আপলোড করতে, গতকাল আপলোড করতে আমার 7-8 ঘন্টা লাগছে স্যামসাং। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু এয়ারটেল ইন্টারনেট। এখানে আবার আমাকে দেখতে হবে, আই হ্যাভ টু চেক ইট, যেখানেও একই জিনিস হয় কিনা। যদি একই জিনিস হয় তাহলে কিন্তু মানে যা গ্রামীণ ফোনেও যে দেখাতে হবে, এয়ারটেলেও যে আপলোড হইতে, যেখানে কিনা আগে 4G ফোন ছিল তখন আপলোড, 4G কেন 5Gতেও আমার এই কিছু না, কিন্তু একটা যে একটা আপডেট আসলো, আপডেটটা দেওয়ার পর থেকে আমার আপলোড একদম স্লো হয়ে গেছে। ওয়াই? 2Gর মতো বিহেভ করতেছে, এটা তো ঠিক না, দ্যাটস নট রাইট। তো 2G হওয়ার কোনো সুযোগ নাই, কী কারণে এরকম করবে? তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। না, আরেকটু বলি যেটা হচ্ছে আমার বাচ্চাটার পরশুদিন আবার গতকাল যে আসছে রেজাল্টটা পরে শুনলাম। রেজাল্ট বলতে ওকে নাকি আবার আগামীকাল ডেকেছে, আগামীকাল দোয়া করেন যাতে আমার বাচ্চাটার জব হয়ে যায়, ভালো একটা স্যালারি পায়, এবং ওর MBA করতে হবে এখানে, না হলে দেশের বাইরে। আমি যাতে সে যেন আমার কথায় রাজি হয় এবং দেশের বাইরে যাতে চলে যেতে পারে আমি আমার বাচ্চাকে নিয়ে। আর ওদিকে মিম যদি যায়, মিমের কোনো ফ্রেন্ডের সাথে ওর বিয়ে বুঝতেছি না, ওর বাপ যায়। আমি না আমার বাচ্চা ধীমানের বিয়ে যেরকম ওর বাপ দিয়েছে, আই নেভার ইন্টারফেয়ার দ্য সেম ওয়েতে আমি আমার এই ছোটো ছেলের বিয়ে সাথে কোনো কিছুতে আমি ইন্টারফেয়ার করবো। ওর বাপ খুব ভালো বুঝে, ওর বাপ ওদেরকে বিয়ে দিবে। আর এখন মনে হয় বিয়ে করা উচিত, এটা আমার মনে হয় যে বাচ্চাটার ধীমানের থেকেও দেরি করা উচিত। কিন্তু তারপরে ও কী করবে আমি জানি না, কারণ এটা সম্পূর্ণ আমার বাচ্চা, ও নিজে জানে আর ওর বাপ জানে। আই উইল নট, মানে আই উইল নট ইভেন গিভ অ্যাডভাইস। হ্যাঁ, অ্যাডভাইস যদি দেখি ওর বিপদ, ওর জানের উপরে হামলা আসতেছে, ওর এটা অসুবিধা হতে পারে ইন ফিউচারে। এবং এই ছেলেটা খুব বোকা, ও ভবিষ্যতে আমার খুব ভয় লাগে। ও যেরকম ব্রিলিয়েন্ট, অ্যাট এ টাইম বোকা, সিলি, আমার মতো কিছুটা। আমি যেরকম খুব বোকা, কিন্তু আমি কিন্তু অনেক কিছু বুঝি। প্রচণ্ড ইন্টেলিজেন্ট বাচ্চা, কিন্তু প্রচণ্ড লেখাপড়ায় দুর্দান্ত ভালো। ওর লেখাপড়া প্রচণ্ড ভালো, কিন্তু একটা সাইড আমার মতো হয়েছে এই জিনিসটা। মেজর হারুনের আবার এই জিনিসটা পায় নাই, মেজর হারুন এটা আবার ধীমান পেয়েছে। কিন্তু ধীমান দেখতে আমার মতো, ও আবার দেখতে মেজর হারুনের মতো, কিন্তু ও দেখতে হলেও ও কিন্তু প্রচণ্ড ভালো একটা বাচ্চা। ওরকম মানে বুদ্ধিগুলো ওর ভিতরে নাই। মেজর হারুন যেটা পারে, মেজর হারুন খুব ভালো মানুষ, কিন্তু সে পারে। বাট আমি কিন্তু মানে আমার বাচ্চা কিন্তু আমার মতো, আমি কিন্তু সিধা সাদা টাইপের, ও সিধা সাদা একদম স্ট্রেইটলি পারি। অনেক বুদ্ধি আছে, অনেক বিজনেস বুদ্ধি আছে, কিন্তু সব কিছু সোজা পথে। মেজর হারুন ওগুলো ধার কারণ সে ব্যাকা পথেই, মানে ভালোভাবে সৎ পথে, কিন্তু ব্যাকা সোজা সব পথেই সে পারে, কিন্তু আমি পাই না, আমি যাইও না, আই নেভার ট্রাই ইভেন। কিন্তু আমার বাচ্চাটা মানে ও বাবার মতো হয়নি, ও সেম আমার মতো। এই জন্য আমি আই এম রিয়েলি ফেয়ার অফ হিম। তো এই জন্য যেটাই করুক, যে অবস্থায় করুক, যাতে আমার কথাটা যাই করুক, আল্লাহ যেন ওকে বাঁচায় রাখে, ওকে যেন বুদ্ধি দেয়, টিকে থাকার বুদ্ধি দেয়। কারণ দুনিয়াতে কেউ কারো না, টিকে থাকার বুদ্ধি দেয় এবং বেঁচে থাকতে পারে সুস্থভাবে, এটাই। আর চাকরি বাকরি করুক, যাই করুক, আমাকে সাহায্য করলে করুক, না করলে নাই, বাট ও যাতে বাচ্চারা যাতে ভালো থাকে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ।